সরকারের উপর বেবুনিয়া কিছু আরোপ উত্থাপিত করেছেন। বিগত দিনে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের প্রশাসন, মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে নিজেদের দলের অস্তিত্ব জানান দেওয়ার জন্য বিভিন্নভাবে সরকার এবং আমাদের দলকে আক্রমণ করেছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আজকেও তারই একটা অনুরূপ প্রয়াস আমরা দেখলাম, যখন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয় কিছু মিথ্যা কথা এবং যার কোনো সত্যের সঙ্গে যোগাযোগ নেই সেই সমস্ত আরোপ রাজ্য সরকারের প্রতি তারা এনেছেন। কিছু কিছু পয়েন্টস আপনাদের মাধ্যমে আমরা তীব্র বিরোধিতা করতে চাই এবং ধিক্কার জানাই, নিন্দা জানাই সিপিআইএম এর রাজ্য সম্পাদকের এই বিবৃতি, যেটা উনি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আজকে উত্থাপিত করেছেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেক সুবিধাভোগী থেকে 5 থেকে 40 হাজার টাকা করে নেওয়া হচ্ছে। ওনারা ভেবেছেন যে এটা বিগত দিনে বামফ্রন্টের সরকার, যে পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতির আস্থা করে সেখানে আস্থা কর হিসেবে তারা প্রমাণ করতে পেরেছিল নিজেদেরকে। আমরা প্রমাণ করেছিলাম বিগত দিনে ব্লকের কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, 7-4 ব্লকের কেলেঙ্কারি, পেচারতল ব্লকের কেলেঙ্কারি, বিশালগড় ব্লকের কোটি কোটি টাকার দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত ছিল বিগত বামফ্রন্ট সরকার। আজকে আমরা বলেছি যে একটা উদাহরণ দিই, বিগত কয়েকদিন আগে বিরোধী দলনেতা বলেছেন যে 5,000 টাকা করে নেওয়া হচ্ছে, এখন বলছে 40,000 টাকা করে নেওয়া হচ্ছে। আপনি তো গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন একটা সময়। আসলে সহ্য হচ্ছে না। একদিনে প্রধানমন্ত্রী 709 কোটি টাকা ত্রিপুরা রাজ্যে সেখানে রিলিজ করেছে রাজ্যের মানুষের জন্য। ফার্স্ট ইনস্টলমেন্ট 48,000 টাকা করে, প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারি। এই 1.5 লক্ষ বেনিফিশিয়ারিকে বিজেপি একসঙ্গে 709 কোটি টাকা 48,000 টাকা করে প্রতি পরিবার পিছু প্রদান করেছে। সেটা সহ্য হচ্ছে না, জ্বলন হচ্ছে তাদের। কারণ মানুষ এখন গ্রামে গঞ্জে বলছে যে আগে তো সিপিআইএম এর সঙ্গে একটা ঘর পাওয়ার জন্য 2 বছর মিছিল মিটিং এ যেতে হতো, পার্টি অফিসগুলোতে ভিড় জমাতে হতো, লাল পতাকা নিয়ে রাস্তায় হাঁটতে হতো। এখন তো বিজেপি সরকার, মোদিজির সরকার, বিপ্লব দেবের সরকার, মিছিলে আর হাঁটতে হয় না, অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট চলে যায়। তাই তাদের পেটে মোচড় ধরেছে, জ্বলন ধরেছে, বেবুনিয়াদ কোনো ভিত্তিহীন তথ্য ছাড়া কথা বলছেন নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। বিরোধী দলনেতা বলছেন 5,000 টাকা, আজকে উনি বলছেন 5 থেকে 40,000 টাকা। আমি প্রশ্ন রাখছি আপনাকে যে পিএমওআই ঘরে কত পাওয়া যায়? প্রথম কিস্তিতে দিয়েছে 48,000 টাকা, তারপরও দুটো কিস্তিতে 1,30,000 টাকা প্রদান করা হবে টোটাল। তার থেকে 40,000 টাকা মানুষকে দিয়ে দেওয়া হবে। এটা মানুষ বিশ্বাস করবে না। এটা আপনাদের দলের সংস্কার হতে পারে। বিগত দিনে আমরা দেখেছি ওই ডুকলিতে টাকার বিছানার উপর ঘুমিয়ে রয়েছে আপনাদের ক্যাডার। শৌচালয় নির্মাণের টাকা, কেন্দ্রীয় সরকারের থেকে অর্থ এসছে শৌচালয় নির্মাণের জন্য, সেই টাকা শৌচালয় নির্মাণ না করে দুর্নীতি করে টাকার বিছানার উপর ঘুমিয়েছিল আপনাদের ক্যাডার। জবাব দিতে পারবেন না। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রতিটা ব্লকে, অনেক অফিসার সাসপেন্ড হয়েছে, আপনাদের নেতাদের কাছের লোক সাসপেন্ড হয়েছে। জবাব দিতে পারবেন না। অর্থের বিনিময়ে চাকরি প্রদান করা হয়েছে, নেতাদেরকে উত্তম মধ্যম প্রদান করা হয়েছে,
পার্টি অফিসগুলোতে আগুন জ্বালানো হয়েছে, তালা দেওয়া হয়েছে, জবাব দিতে পারবেন না। এখন ঘর দিয়েছে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী একদিনে 709 কোটি টাকা ত্রিপুরা রাজ্যে রিলিজ করেছে, ভয় পাচ্ছে যে আগামী দিনে তো গ্রামের ভোট ব্যাংক যেটা 18 সালে হাত থেকে ফসকে ছুটে গেছে, সেটা তো আর আগামী দিনে আসার সম্ভাবনা নেই। সুতরাং এই সরকার যে ডিফারেন্স রয়েছে বিগত সরকার থেকে, এটাই প্রমাণ করেছে এবং মানুষ সেটা গ্রামেগঞ্জে বলা বলি করছে। তাই এখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য দুর্নীতির অভিযোগ আনছেন। একটা প্রমাণ দিন, একটা প্রমাণ দিন। এখন নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে যে কোনো এক মহিলাকে ডেকে এনে বাইক নিয়ে যদি বলে দেওয়া হয় যে আমি 5,000 টাকা দিয়েছি বা 10,000 টাকা দিয়েছি, সেটা যুক্তি সঙ্গত নয়। কেউ যদি টাকা নিয়ে থাকে, টাকা চেয়ে থাকে, থানাতে যান, পুলিশ রয়েছে, কেস করুন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের দলের কেউ নিয়ে থাকে, সেটা আমরা আগেও বলেছি, আজকেও এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমরা বলছি। তথ্য ছাড়া, যুক্তি ছাড়া, সততা ছাড়া মানুষকে এভাবে বিভ্রান্ত করবেন না। পার্টিকে, সিপিআইএম দলকে আমরা আহ্বান জানাবো। উনি বলেছেন যে বর্তমান ভারত সরকারের ভুল নীতির কারণে ভারতের জিডিপি মাইনাসে চলছে। উনি হয়তো দেশের খোঁজ খবর রাখেন না, বা কমিউনিস্ট পার্টি গোয়েবলসীয় পার্টি, গোয়েবলস যেভাবে একটা মিথ্যাকে বারবার বলে সত্য করার প্রচেষ্টা চালিয়েছিল, এই কমিউনিস্ট পার্টিও সেই গোয়েবলসীয় পার্টি, গোয়েবলসীয় প্রচারে বিশ্বাস করে। এটা সঠিক যে কোভিড প্যান্ডেমিক, তখন ভারতের জিডিপি দুর্বল ছিল। সারা বিশ্ব, কোভিড তো চীনেরই প্রদান করা, চীন থেকেই কোভিডকে ছড়ানো হয়েছিল। চীনের জিডিপিও মাইনাসে, সেখানে দুর্বল হয়ে পড়েছিল কোভিড পরিস্থিতির সময়। সারা বিশ্বের জিডিপি সেখানে দুর্বল হয়ে পড়েছিল। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষ তার থেকে বাইরে নয়। আজকে ভারতের জিডিপি কোথায়? কোভিডকে পরাজিত করে প্রথম এবং দ্বিতীয় ধাপে, আজকে আমরা তৃতীয় ধাপে চলছি। প্রথম এবং দ্বিতীয় ধাপে ভারতের জিডিপি যে ধাক্কা খেয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা স্বীকার করেছেন। ব্যবসা বাণিজ্য, উৎপাদন সমস্ত কিছু বন্ধ হয়ে পড়েছিল। কেন্দ্রীয় সরকার মানুষকে বাঁচানোর জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছেন, বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করেছে। আমাদের রাজ্যেও আমরা 91% ভ্যাকসিন প্রদান করেছি। তখনকার সময়ের কথা টেনে এনে ভারত সরকার বা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বা আমাদের রাজ্য সরকার কিভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে কোভিডকে আমরা মোকাবিলা করেছি, সেই প্রসঙ্গে কথা না বলে, কোভিডের সময় সিপিআইএম দলের ভূমিকা কি ছিল সে বিষয়ে কথা না বলে, নেতারা তো আমরা দেখেছি মানুষের সংস্পর্শে যেতেন না, ভয়ে ঘরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রেখেছেন। পার্টি সম্পাদক, বিরোধী দলনেতা, সিপিআইএম দলের নেতৃত্বরা ঘরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রেখেছেন বাঁচার তাগিদে। এবং আমাদের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের দেওয়া ভ্যাকসিন নিজেরাই সেখানে নিজেদেরকে প্রদান করিয়েছেন বাঁচার জন্য। এটা প্রত্যেকের অধিকার। কিন্তু যে কথাটা বলেছেন যে সরকারের ভুল নীতির কারণে জিডিপি মাইনাসে চলছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি বলছে? আইএমএফ, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ইন্ডিয়া 9%, চায়না 8.1%, ইউএস 5.6%, ব্রাজিল 4.7%, সাউথ আফ্রিকা 4.6%। এভাবে প্রতিটা দেশের সঙ্গে আইএমএফ গ্রোথ প্রজেকশন, যেটা যে গ্রোথটা কি, তাতে ভারতবর্ষকে 9%-এ দেখানো হচ্ছে। আমাদের নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া, উনি কি বলেছেন?
যে ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ রিকভার্ড হ্যান্ডসামলি। কোভিডের পর ভারতবর্ষের ইকোনমি হ্যান্ডসাম ওয়েতে রিকভারি করেছে এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর যে প্রজেকশন সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি 9% যেতে চলেছে, যেখানে চায়নার ইকোনমি 8.1% জিডিপি রয়েছে। তারপরেও পার্টি সম্পাদক বলছেন যে ভারতের জিডিপি কমে গেছে। গদবাঁধা কথা, মিথ্যা কথা। নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে, তাই দিশাহীনভাবে সাংবাদিক সম্মেলন করে মানুষকে বিগত দিনের তাদের যে মিথ্যা বুলি, গোয়েবলসীয় প্রচার, তার থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারেনি। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারের মুখপাত্র হিসাবে আমি তার তীব্র বিরোধিতা করছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি। বর্ষার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। কৃষক প্রেম নতুন করে জেগেছে কমিউনিস্ট পার্টির। বিগত দিনে আমরা সেটা দেখিনি। 25 বছর তার অধিকাংশ সময় আমরা যখন থেকে বুঝি রাজনীতি, লাল ঝান্ডা মাঠে নামিয়ে দিত কি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, এমএসপি সাপোর্ট প্রাইসে ধান ক্রয় করতে হবে। সরকার কার? বামফ্রন্টের রাজ্যে। উদ্যোগ নিত না। কেন্দ্রীয় সরকার বারবার বলতো ফুড ডিপার্টমেন্ট যে রাজ্য সরকার থেকে প্রস্তাব পাঠাও। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনোদিন রাজ্য সরকার থেকে প্রস্তাব পাঠানো হয়নি। সেই প্রচেষ্টা যে সাপোর্ট প্রাইসে কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করব, সেই জিনিসটা আমরা কখনো দেখিনি। কিন্তু মাঠঘাট গরম করতো, মিছিল মিটিং করতো, দিতে হবে, কিনতে হবে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, কৃষকদেরকে ভুল পথে পরিচালিত করত। আমাদের সরকার কৃষক বান্ধব সরকার। সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আজকেও সেখানে জিরানিয়া মহকুমাতে ধান ক্রয় করা শুরু হয়েছে। সাপোর্ট প্রাইস কত? 19 টাকা 40 পয়সা। পার এমপি কত? 19,400 টাকা। সারা রাজ্যে রবি এবং খারিফ সিজনে আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিং এ যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, এবং আমরা সেটা চালিয়ে যাব। গত 4 বছর ধরে বছরে 2 বার আমরা সাপোর্ট প্রাইসে ধান ক্রয় করছি রাজ্যের কৃষকদেরকে। যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে। তারা আমাদেরকে অন্ন দিচ্ছেন, তারা আমাদের অন্নদাতা, লক্ষ্মী। তাদের আয়কে আমাদের দ্বিগুণ করতে হবে। তাই তাদের কাছ থেকে যারা ইন্টারেস্ট না হারিয়ে ফেলে কৃষিকাজে, তার জন্য সরকার তাদের কাছ থেকে ধান ক্রয় করছে। আজকে সাপোর্ট প্রাইস 19 টাকা 40 পয়সা। কেন আপনারা 25 বছর কিনতে পারলেন না কৃষকদের কাছ থেকে ধান? প্রধানমন্ত্রী পিএম কিষান 2000 টাকা 6000 টাকা প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাচ্ছে। কেন আপনারা কৃষকদেরকে এই বেনিফিট বিগত 25 বছরে প্রদান করতে পারলেন না? এখন বলছেন কৃষকদের কাছ থেকে মায়া, সেখানে সিম্পেথি আদায় করার জন্য মায়া কান্না কাঁদছেন তাদের জন্য। লজ্জা থাকা দরকার আপনাদের। একটা পার্টি কতটুকু দেউলিয়া হয়ে গেছে, এই পার্টি ক্ষমতায় হারিয়ে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 34 বছর যারা শাসন কার্য পরিচালনা করেছে, আজকে তারা একটা আসনেও জয়ী হতে পারেনি। 294 খানা আসন, একটা আসনেও জয়ী হতে পারেনি এই কমিউনিস্ট পার্টি। আজকে ত্রিপুরাতেও 18 সালে ক্ষমতায় হারিয়েছে। এখন মায়া কান্না কাঁদছে, কখনো বেকারের জন্য, কখনো কৃষকের জন্য, কখনো কোনো অংশের মানুষের জন্য। ঘোলা জলে মাছ ধরার জন্য সক্রিয় এই দল। ক্ষমতায় থাকার সময় কৃষকদের জন্য মায়া কান্না দেখানো যায়নি। এমএসপি রেটে ধান ক্রয় করতে পারিনি, এটা আমাদের সরকার আমরা করছি। পিএম কিষানের মতো স্কিম ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা প্রদান করার তারা ঘোষণা করতে পারেনি, এটা আমাদের সরকার আমরা করেছি। কৃষকদের জন্য বীমার বন্দোবস্ত আমরা করছি। কৃষি কাজের সূচনা থেকে ফসল বিক্রি পর্যন্ত সমস্ত ধরনের ব্যবস্থা
আমরা করে দিচ্ছি। মায়া কান্না কাচ্ছে আজকে কৃষকদের জন্য। আমরা এই তাদের যে বক্তব্য সেটাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং প্রচন্ডভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমরা বিরোধিতা করছি এবং আগামী দিনে এই যে তাদের রাজনৈতিক দেউলিয়াপনা তার থেকে বেরিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রাজ্যে চুরির সংখ্যা বাড়ছে, যার কারণ হচ্ছে নেশা আর অভাব। আমাদের সরকারের আমলে যদি চুরির সংখ্যা বাড়ে, আপনাদের সরকারের আমলে তো খুনের সংখ্যা বৃদ্ধি হয়েছিল। আপনাদের ক্যাবিনেট মন্ত্রী খুন হয়েছিল, সদর এসডিএম সুখরাম দেববর্মার অফিস কক্ষে ঢুকে তাকে খুন করা হয়েছিল। আপনাদের আমলে বিধায়ক মধুসূদন সাহা তার বাড়ির সামনে খুন হয়েছিল। মন্ত্রী বিধায়কের যেখানে নিরাপত্তা নেই, সিপিআইএম আমলে উনি বলছেন চুরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি চুরির সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আপনাদের আমলে তো বিমল সিনহার মার্ডার কেস হাইকোর্টে কেস করে তার ইউসুফ কমিশনের রিপোর্ট সেখানে প্রকাশ করতে হয়েছে। তার আগে তো আপনারা ইউসুফ কমিশনের রিপোর্টকে প্রকাশ করেননি, কারণ যদি ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ পায় তবে আপনাদের সরকারের অপদার্থতা সেটা প্রমাণ পেয়ে যাবে। হাইকোর্টে কেস করে ইউসুফ কমিশনের রিপোর্টকে সেখানে প্রকাশ করানো হয়েছিল তদানীন্তন সময়। লজ্জা থাকা দরকার যে বিধায়ক খুন হয়, সদরের এসডিএম অফিস ঢুকে এসডিএম কে খুন করা হয় গুলি করে, মন্ত্রী বিমল সিনহাকে হত্যা করা হয়েছে। আপনাদের আমলে তদানীন্তন বিধায়ক পরিমল সাহাকে খুন করা হয়েছে, অনেক নেতৃত্বকে খুন করা হয়েছে। মন্ত্রী বিধায়কের যেখানে নিরাপত্তা নেই, আপনারা বলছেন নেশার কথা। আর নেশার স্বর্গরাজ্য ত্রিপুরাকে কে বানিয়েছে? কার আমলে? আমাদের সরকার আমরা নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের মুখ্যমন্ত্রী নেশা এবং নেশা কারবারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনাদের আমলে ত্রিপুরা রাজ্যের গাঁজা চাষ, বিশেষ করে সিপাহীজলা মহকুমাতে, এটা কি ইন্ডাস্ট্রি হয়ে গেছিল। বিভিন্ন ধরনের নেশা সামগ্রী, এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছিল। কি পদক্ষেপ আপনারা নিয়েছেন? ধনপুর থেকে শুরু করে কমলাসাগর, বিশালগড়, বিভিন্ন জায়গায় নেশা কারবারি এবং নেশার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করেননি। আপনারা বলছেন আজকে নেশার কথা। ত্রিপুরা রাজ্যের যুব সমাজকে নেশার স্বর্গরাজ্যে আপনারা ডুবিয়ে দিয়েছেন। আজকে রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সেটা নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতাকে, আমরা ধিক্কার জানাই আপনাদের এই রাজনৈতিক যে চাল, ঘোলা জলে মাছ ধরা, তাতে করে রাজ্যের মানুষকে কখনো আপনারা সেখানে আপনাদের দিকে আর টানতে পারবেন না। মানুষ আপনাদেরকে বিদায় দিয়ে দিয়েছে, যেটা পশ্চিমবাংলার মানুষ সেটা বুঝতে পারছে বর্তমানে। আপনারা কি বলেছেন? ত্রিপুরা মথার দল বিজেপির হয়ে কাজ করছে নাকি তা পরিষ্কার করতে হবে। একটা দল রাজনীতিগতভাবে কতটুকু দেউলিয়া। ত্রিপুরা মথা একটা অন্য রাজনৈতিক দল, সেপারেট পলিটিক্যাল পার্টি। বিজেপি ইজ এ সেপারেট পলিটিক্যাল পার্টি। এখন ত্রিপুরা মথা বিজেপির হয়ে কাজ করছে, কি বলতে চাইছেন? আমরা তো বিজেপি ত্রিপুরা মথার বিরুদ্ধে এডিসিতে লড়াই করেছি। আপনারা তো একটা আসনেও জয়ী হতে পারেননি, আমরা 10খানা আসনে জয়ী হয়েছি। ত্রিপুরা মথা এবং বিজেপির মধ্যে যদি সখ্যতা থাকতো তবে আমরা এডিসিতে একসঙ্গে লড়াই করতাম। রাজনৈতিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা তো এডিসিতে প্রধান বিরোধী দল, ত্রিপুরা মথা শাসক দল এডিসিতে। এখন বলছে ত্রিপুরা মথা বিজেপির হয়ে কাজ করছে, সেটা পরিষ্কার করতে হবে। লজ্জা থাকা দরকার। কারণ যারা বলতো এক সময় যে আমরা 21 থেকে শুরু করব পাহাড়ে, কারণ পাহাড়ের যে 20টা সিট, সেই 20টা সিটে আমরা 20টাই জিতবো, আমরা 21 থেকে শুরু করব আর বিরোধীদেরকে 1 থেকে শুরু করতে হবে। আজকে তো তারা হারিয়ে গেছে পাহাড়ে, সেই বড় বড় ডায়লগ আর দিতে পারছে না। তাই এখন বাঙালি অংশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের
বক্তব্য তারা রাখবে, এবং এটাই কমিউনিস্ট পার্টির কালচার, এটাই কমিউনিস্ট পার্টির স্ট্র্যাটেজি, পলিসি, যে যতই নির্বাচন ঘনিয়ে আসবে তারা বাঙালি অংশে গিয়ে পাহাড়ি বিদ্বেষী কথা বলবে এবং পাহাড়ি অঞ্চলে গিয়ে বাঙালি বিদ্বেষী কথা বলবে। জাতি জনজাতি, জাতি উপজাতির মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করে নির্বাচনে ফায়দা তুলতে চায়। আমরা দেখেছি বিগত দিনে সাংবাদিক বন্ধু শান্তনু ভৌমিককে খুন করা হয়েছে উপজাতি অঞ্চলে, বাঙালি ছেলে, আমারই বিধানসভা কেন্দ্রে। জাতি উপজাতির মধ্যে বিভেদের একটা প্রয়াস করা হয়েছিল। 2013 সালের নির্বাচনে জেরানিয়া পার্টি অফিসের সামনে রবি লিটন নামে দুটো তরতাজা যুবককে পিটিয়ে মারা হয়েছিল সিপিআইএম এর ক্যাডার বাহিনীর দ্বারা। আমরা দেখেছিলাম। আমরা তার আগেও দেখেছিলাম নির্বাচনের আগে মান্দাই চমুনির গণহত্যা 26শে জানুয়ারিতে, 2003 সাল নির্বাচনের ঠিক প্রাককালে মান্দাই চমুনির 11 জন নিরীহ মানুষকে খুন করা হয়েছিল সেদিন নির্বাচনে ফায়দা তোলার জন্য। জাতি এবং উপজাতির মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করে, দাঙ্গার পরিবেশ তৈরি করে, একটা অস্থির পরিবেশ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচনী ফায়দা তোলার একটা প্রয়াস প্রতিটা নির্বাচনের আগে তারা করে থাকে, এবং আজকে সেটা তারা শুরু করেছে তীব্রামথা এবং বিজেপিকে একসঙ্গে এনে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। রাজ্যের মানুষ এত বোকা নয় যে তীব্রামথা বিজেপির হয়ে কাজ করছে কিনা। একটা আলাদা রাজনৈতিক দল, বিজেপি আর একটা রাজনৈতিক দল, ইডিসিতে আমরা একে অপরের বিরোধী দল, আমাদের হয়ে তারা কাজ করবে, এটা দেউলিয়াপনা ছাড়া আমরা কিছু মনে করি না। রাজনীতিগতভাবে আপনারা দেউলিয়া হয়ে গেছেন, মানুষ আপনাদেরকে পাহাড়ে গ্রহণ করছে না, সমতলে গ্রহণ করছে না, মানুষ চাইছে না কমিউনিস্ট পার্টি ফিরে আসো, তাই ত্রিপুরা রাজ্যে আবার অস্থির পরিবেশ তৈরি করে আবার আপনারা গোলা জলে মাছ ধরতে চাইছেন। রাজ্যের জনগণ এই জিনিসগুলো কখনো মেনে নেবে না। পুলিশ যেভাবে আজ 10,323 চাকুরিচ্যুতদের উপর হামলা করলো তার নিন্দা জানিয়েছেন। 10,323 কারা তৈরি করেছে? আজকে আপনারা 10,323 জন্য কুম্ভীরাস্ত্র দেখাচ্ছেন, মায়া কান্না। আপনারা যখন সরকারে ছিলেন কেন 10,323 হলো? হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কি বলেছিল? যে যারা মামলা করেছে তাদেরকে চাকরি প্রদান করার জন্য, আপনারা সেটা না করে আপনারা ডাবল বেঞ্চে গেলেন। তদানীন্তন সময় দীপক গুপ্তা তাদের বিরুদ্ধে যখন রায় দিল, আপনারা সুপ্রিম কোর্টে গেলেন। আপনারা জানতেন চাকরিগুলো রাখতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতিকে তোয়াক্কা করেননি, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, তদানীন্তন বিরোধী দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, কোর্টের রায়কে অবমাননা করেছেন, করে হাইকোর্টের রায়কে অবমাননা করে আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের নেতা বর্তমানে ছিলেন মানিক সরকার, সম্মানিত, উনি তো 10,323 সঙ্গে দেখা পর্যন্ত করতেন না। আগরতলা শহরের রাজপথে এই মহাকরণের প্রধান ফটকের সামনে অনেকবার তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। শুধু 10,323 নয়, সর্বশিক্ষা, রামসা, কম্পিউটারের টিচার, প্রত্যেকটা শ্রেণীর সংগঠনের সঙ্গে আপনারা বৈমাত্রিক সুলভ আচরণ করেছেন। আজকে বিরোধী দলে গিয়ে যারা 10,323 তৈরি করলো তাদের হয়ে আপনারা কুম্ভীরাস্ত্র দেখাচ্ছেন, কারণ সরকারে ফিরতে হবে আবার তাদেরকে ব্যবহার করে। বিগত দিনে ব্যবহার করেছেন কোর্টকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, কেন্দ্রীয় সরকারের গাইডলাইনকে তোয়াক্কা না করে, এখন আবার তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় ফিরতে চাইছেন। 10,323 লাঠিপেটা কেন করেছে? আপনারা তো অজস্রবার করেছেন। আমাদের সরকার গঠিত হওয়ার পর এই কোভিড প্যান্ডেমিকে আমরা 10,323 প্রত্যেকটা পরিবারকে 35,000 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, যাতে করে তাদেরকে না খেয়ে কোভিডের মধ্যে অসুবিধার মধ্যে পড়তে না হয়। আমাদের সরকার প্রায় 2 বছর সুপ্রিম কোর্টকে মানানোর চেষ্টা করেছেন আইনি লড়াইয়ের মাধ্যমে, তাদের পক্ষে কথা বলে, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে রাজি হয়নি। এই ঘৃণ্য রাজনীতির যে পরিকল্পনা,
তার থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মানুষকে ব্যবহার করে ক্ষমতায় ফিরে আসার যে চক্রান্ত, পরিকল্পনা, স্বপ্ন, তার থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। এবং যে মিথ্যা, যে আরোপ আমাদের সরকারের উপর আনা হয়েছে, তার আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। আবার বলেছেন যে বহিরাগত একজন ওএসডি, উনি ইলিগেলি রাজ্য সরকারের স্টাফকে দিয়ে নাকি মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর সেক্রেটারিয়েটে, সিএমও অফিসে কোনো সোশ্যাল মিডিয়া টিম নেই। এটা হচ্ছে আইসিএ দপ্তরের টিম, তথ্য সংস্কৃতি দপ্তরের টিম সোশ্যাল মিডিয়া চালায়। বহিরাগত বলছেন, আপনারা বহিরাগত পার্টি। যে ওএসডির কথা বলছেন উনি দেশেরই লোক, ভারতবর্ষের লোক। আপনারা হচ্ছেন বহিরাগত পার্টি, এ দেশীয় পার্টি নয়, চীনের পার্টি, রাশিয়ার পার্টি। আপনারা ভারতবর্ষকে কখনো এগিয়ে যেতে চান না চীন থেকে বেশি। আপনাদের মনটা পড়ে থাকে চীনে, দেহটা পড়ে থাকে ভারতবর্ষে। তাই 1962 যখন চীন ভারতকে আক্রমণ করলো, আপনারা কি বলেছিলেন? কমিউনিস্ট পার্টির অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই একটা অংশ বলল যে চীন ভারতকে আক্রমণ করেছে, চীনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আরেকটা অংশ বলল যে চীন ভারতকে আক্রমণ করেনি, ভারত চীনকে আক্রমণ করেছে। যে অংশটা বলেছিল যে ভারতের বিরুদ্ধে, ভারত চীনকে আক্রমণ করেছে, সেই অংশটা হচ্ছে আপনাদের দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম পার্টি। আপনারা কখনো এশিয়াতে ভারত চীন থেকে এগিয়ে যান কখনো মনে প্রাণে মেনে নিতে পারেন না। আমরা বিগত দিনে অনেক উদাহরণ দিয়ে দেখিয়েছি, প্রমাণ করেছি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনাদের নেতৃত্বরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা চীনকে এগিয়ে রাখতে চান, ভারতকে পিছিয়ে রাখতে চান। ভারতের উন্নতি আপনারা মেনে নিতে পারেন না, ভারতের স্বাধীনতা আপনারা মেনে নিতে পারেননি। আজকেও কোভিড প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি সিপিআইএম দলের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। কারণ বরাবরই সারা দেশ সেটা জানে, পৃথিবী জানে, কোভিডের প্রথম ধাপ চীনের উনান প্রদেশ থেকে এসছে। আপনারা বাহবা কুড়াতে চেয়েছেন, সমর্থন করেছেন। সেই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে দেশাত্মবোধ, দেশমাতৃকাকে সম্মান করা, নিজের দেশকে সম্মান করা, সেটা শেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সুতরাং বহিরাগত বলে যে কথাটা বলা হয়েছে, উনি দেশেরই লোক। ভারতবর্ষের সংবিধান এই কথা বলে না যে দিল্লি থেকে, কাশ্মীর থেকে, চেন্নাই থেকে, পাঞ্জাব থেকে যদি কেউ আমার রাজ্যে আসে সে বহিরাগত। বহিরাগত তাকেই বলবো যে আমাদের দেশের সংস্কৃতি যে জানে না, আমাদের দেশের মানুষকে যে ভালোবাসে না, দেশের দেশমাতৃকাকে যে ভালোবাসে না, যেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম পার্টি। আমরা তীব্র ভাষায় তা ধিক্কার জানাই, বিরোধিতা করছি। আপনার এই সাংবাদিক সম্মেলনকে, মানুষকে আপনারা বিভ্রান্ত করেছেন, ঘোলা জলে মাছ ধরার আপনারা একটা অপপ্রয়াস আবার গ্রহণ করেছেন। মানুষ আপনাদেরকে আগামী দিনে ক্ষমা করবে না। ধন্যবাদ। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল।
স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য, নমস্কার জানাই। আজকে হঠাৎ করে আপনাদেরকে এখানে ডাকার যে কারণ, রাজ্যের কমিউনিস্ট পার্টির দলের, সিপিআইএম দলের সম্পাদক রাজ্য সরকারের উপর বেবুনিয়া কিছু আরোপ উত্থাপিত করেছেন। বিগত দিনে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের প্রশাসন, মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে নিজেদের দলের অস্তিত্ব জানান দেওয়ার জন্য বিভিন্নভাবে সরকার এবং আমাদের দলকে আক্রমণ করেছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আজকেও তারই একটা অনুরূপ প্রয়াস আমরা দেখলাম, যখন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয় কিছু মিথ্যা কথা এবং যার কোনো সত্যের সঙ্গে যোগাযোগ নেই সেই সমস্ত আরোপ রাজ্য সরকারের প্রতি তারা এনেছেন। কিছু কিছু পয়েন্টস আপনাদের মাধ্যমে আমরা তীব্র বিরোধিতা করতে চাই এবং ধিক্কার জানাই, নিন্দা জানাই সিপিআইএম এর রাজ্য সম্পাদকের এই বিবৃতির, যেটা উনি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আজকে উত্থাপিত করেছেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেক সুবিধাভোগী থেকে 5 থেকে 40 হাজার টাকা করে নেওয়া হচ্ছে। ওনারা ভেবেছেন যে এটা বিগত দিনে বামফ্রন্টের সরকার, যে পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতির আস্থা করে সেখানে আস্থাঘর হিসেবে তারা প্রমাণ করতে পেরেছিল নিজেদেরকে। আমরা প্রমাণ করেছিলাম বিগত দিনে ব্লকের কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, সাতচাঁদ ব্লকের কেলেঙ্কারি, পেচারতল ব্লকের কেলেঙ্কারি, বিশালগড় ব্লকের কোটি কোটি টাকার দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত ছিল বিগত বামফ্রন্ট সরকার। আজকে আমরা বলেছি যে একটা উদাহরণ দিই, বিগত কয়েকদিন আগে বিরোধী দলনেতা বলেছেন যে 5,000 টাকা করে নেওয়া হচ্ছে, এখন বলছে 40,000 টাকা করে নেওয়া হচ্ছে। আপনি তো গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন একটা সময়। আসলে সহ্য হচ্ছে না। একদিনে প্রধানমন্ত্রী 709 কোটি টাকা ত্রিপুরা রাজ্যে সেখানে রিলিজ করেছে রাজ্যের মানুষের জন্য। ফার্স্ট ইনস্টলমেন্ট 48,000 টাকা করে, প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারি। এই 1.5 লক্ষ বেনিফিশিয়ারিকে বিজেপি একসঙ্গে 709 কোটি টাকা 48,000 টাকা করে প্রতি পরিবার পিছু প্রদান করেছে। সেটা সহ্য হচ্ছে না, জ্বলন হচ্ছে তাদের। কারণ মানুষ এখন গ্রামে গঞ্জে বলছে যে আগে তো সিপিআইএম এর সঙ্গে একটা ঘর পাওয়ার জন্য 2 বছর মিছিল মিটিং এ যেতে হতো, পার্টি অফিসগুলোতে ভিড় জমাতে হতো, লাল পতাকা নিয়ে রাস্তায় হাঁটতে হতো। এখন তো বিজেপি সরকার, মোদিজির সরকার, বিপ্লব দেবের সরকার, মিছিলে আর হাঁটতে হয় না, অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট চলে যায়। তাই তাদের পেটে মোচড় ধরেছে, জ্বলন ধরেছে, বেবুনিয়াদ কোনো ভিত্তিহীন তথ্য ছাড়া কথা বলছেন নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। বিরোধী দলনেতা বলছেন 5,000 টাকা, আজকে উনি বলছেন 5 থেকে 40,000 টাকা। আমি প্রশ্ন রাখছি আপনাকে যে পিএমওআই ঘরে কত পাওয়া যায়? প্রথম কিস্তিতে দিয়েছি 48,000 টাকা, তারপরও দুটো কিস্তিতে 1,30,000 টাকা প্রদান করা হবে টোটাল। তার থেকে 40,000 টাকা মানুষকে দিয়ে দেওয়া হবে। এটা মানুষ বিশ্বাস করবে না। এটা আপনাদের দলের সংস্কার হতে পারে। বিগত দিনে আমরা দেখেছি ওই ডুকলিতে
টাকার বিছানার উপর ঘুমিয়ে রয়েছে আপনাদের ক্যাডার। শৌচালয় নির্মাণের টাকা, কেন্দ্রীয় সরকারের থেকে অর্থ এসছে শৌচালয় নির্মাণের জন্য, সেই টাকা শৌচালয় নির্মাণ না করে দুর্নীতি করে টাকার বিছানার উপর ঘুমিয়েছিল আপনাদের ক্যাডার। জবাব দিতে পারবেন না। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রতিটা ব্লকে, অনেক অফিসার সাসপেন্ড হয়েছে, আপনাদের নেতাদের কাছের লোক সাসপেন্ড হয়েছে। জবাব দিতে পারবেন না। অর্থের বিনিময়ে চাকরি প্রদান করা হয়েছে, নেতাদেরকে উত্তম মধ্যম প্রদান করা হয়েছে, পার্টি অফিসগুলোতে আগুন জ্বালানো হয়েছে, তালা দেওয়া হয়েছে। জবাব দিতে পারবেন না। এখন ঘর দিয়েছে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী একদিনে 709 কোটি টাকা ত্রিপুরা রাজ্যে রিলিজ করেছে। ভয় পাচ্ছে যে আগামী দিনে তো গ্রামের ভোট ব্যাংক, যেটা 18 সালে হাত থেকে ফসকে ছুটে গেছে, সেটা তো আর আগামী দিনে আসার সম্ভাবনা নেই। সুতরাং এই সরকার যে ডিফারেন্স রয়েছে বিগত সরকার থেকে, এটাই প্রমাণ করেছে এবং মানুষ সেটা গ্রামে গঞ্জে বলা বলি করছে। তাই এখন নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য দুর্নীতির অভিযোগ আনছেন। একটা প্রমাণ দিন, একটা প্রমাণ দিন। এখন নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে যে কোনো এক মহিলাকে ডেকে এনে বাইক নিয়ে যদি বলে দেওয়া হয় যে আমি 5,000 টাকা দিয়েছি বা 10,000 টাকা দিয়েছি, সেটা যুক্তি সঙ্গত নয়। কেউ যদি টাকা নিয়ে থাকে, টাকা চেয়ে থাকে, থানাতে যান, পুলিশ রয়েছে, কেস করুন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের দলের কেউ নিয়ে থাকে, সেটা আমরা আগেও বলেছি, আজকেও এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমরা বলছি। তথ্য ছাড়া, যুক্তি ছাড়া, সততা ছাড়া মানুষকে এভাবে বিভ্রান্ত করবেন না। পার্টিকে, সিপিআইএম দলকে আমরা আহ্বান জানাবো। উনি বলেছেন যে বর্তমান ভারত সরকারের দুর্নীতির কারণে ভারতের জিডিপি মাইনাসে চলছে। উনি হয়তো দেশের খোঁজ খবর রাখেন না, বা কমিউনিস্ট পার্টি গোয়েবলসীয় পার্টি, গোয়েবলস যেভাবে একটা মিথ্যাকে বারবার বলে সত্য করার প্রচেষ্টা চালিয়েছিল, এই কমিউনিস্ট পার্টিও সেই গোয়েবলসীয় পার্টি, গোয়েবলসীয় প্রচারে বিশ্বাস করে। এটা সঠিক যে কোভিড প্যান্ডেমিক, তখন ভারতের জিডিপি দুর্বল ছিল। সারা বিশ্ব, কোভিড তো চীনেরই প্রদান করা, চীন থেকেই কোভিডকে ছড়ানো হয়েছিল। চীনের জিডিপিও মাইনাস, সেখানে দুর্বল হয়ে পড়েছিল কোভিড পরিস্থিতির সময়। সারা বিশ্বের জিডিপি সেখানে দুর্বল হয়ে পড়েছিল। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষ তার থেকে বাইরে নয়। আজকে ভারতের জিডিপি কোথায়? কোভিডকে পরাজিত করে প্রথম এবং দ্বিতীয় ধাপে, আজকে আমরা তৃতীয় ধাপে চলছি। প্রথম এবং দ্বিতীয় ধাপে ভারতের জিডিপি যে ধাক্কা খেয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা স্বীকার করেছেন। ব্যবসা বাণিজ্য, উৎপাদন সমস্ত কিছু বন্ধ হয়ে পড়েছিল। কেন্দ্রীয় সরকার মানুষকে বাঁচানোর জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছেন, বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করেছে। আমাদের রাজ্যেও আমরা 91% ভ্যাকসিন প্রদান করেছি। তখনকার সময়ের কথা টেনে এনে ভারত সরকার বা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বা আমাদের রাজ্য সরকার কিভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে কোভিডকে আমরা মোকাবিলা করেছি, সেই প্রসঙ্গে কথা না বলে, কোভিডের সময় সিপিআইএম দলের ভূমিকা কি ছিল সে বিষয়ে কথা না বলে, নেতারা তো আমরা দেখেছি মানুষের সংস্পর্শে যেতেন না, ভয়ে ঘরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রেখেছেন। পার্টি সম্পাদক, বিরোধী দলনেতা, সিপিআইএম দলের নেতৃত্বরা ঘরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রেখেছেন বাঁচার তাগিদে। এবং আমাদের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের দেওয়া ভ্যাকসিন নিজেরাই সেখানে নিজেদেরকে প্রদান করিয়েছেন বাঁচার জন্য। এটা প্রত্যেকের অধিকার। কিন্তু যে কথাটা বলেছেন যে সরকারের ভুল নীতির কারণে জিডিপি মাইনাসে চলছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি বলছে? আইএমএফ, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি
পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ইন্ডিয়া 9%, চায়না 8.1%, ইউএস 5.6%, ব্রাজিল 4.7%, সাউথ আফ্রিকা 4.6%। এভাবে প্রতিটা দেশের সঙ্গে আইএমএফ গ্রোথ প্রজেকশন যেটা, যে গ্রোথটা কি, তাতে ভারতবর্ষকে 9%-এ দেখানো হচ্ছে। আমাদের নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া উনি কি বলেছেন, যে ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ রিকভার্ড হ্যান্ডসামলি। কোভিডের পর ভারতবর্ষের ইকোনমি হ্যান্ডসাম ওয়েতে রিকভারি করেছে এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর যে প্রজেকশন সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি 9%-এ যেতে চলেছে, যেখানে চায়নার ইকোনমি 8.1%-এ জিডিপি রয়েছে। তারপরেও পার্টি সম্পাদক বলছেন যে ভারতের জিডিপি কমে গেছে। গদবাঁধা কথা, মিথ্যা কথা, নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে। তাই দিশাহীনভাবে সাংবাদিক সম্মেলন করে মানুষকে বিগত দিনের তাদের যে মিথ্যা বুলি, গোয়েবলসীয় প্রচার, তার থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারেনি। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারের মুখপাত্র হিসাবে আমি তার তীব্র বিরোধিতা করছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি। বর্ষার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। কৃষক প্রেম নতুন করে জেগেছে কমিউনিস্ট পার্টির। বিগত দিনে আমরা সেটা দেখিনি। 25 বছর তার অধিকাংশ সময় আমরা যখন থেকে বুঝি রাজনীতি, লাল ঝান্ডা মাঠে নামিয়ে দিত কি, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, এমএসপি সাপোর্ট প্রাইসে ধান ক্রয় করতে হবে। সরকার কার? বামফ্রন্টের রাজ্যে। উদ্যোগ নিত না। কেন্দ্রীয় সরকার বারবার বলতো ফুড ডিপার্টমেন্ট যে রাজ্য সরকার থেকে প্রস্তাব পাঠাও। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনোদিন রাজ্য সরকার থেকে প্রস্তাব পাঠানো হয়নি। সেই প্রচেষ্টা যে সাপোর্ট প্রাইসে কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করব, সেই জিনিসটা আমরা কখনো দেখিনি। কিন্তু মাঠঘাট গরম করতো, মিছিল মিটিং করতো, দিতে হবে, কিনতে হবে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, কৃষকদেরকে ভুল পথে পরিচালিত করত। আমাদের সরকার কৃষক বান্ধব সরকার। সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আজকেও সেখানে জিরানিয়া মহকুমাতে ধান ক্রয় করা শুরু হয়েছে। সাপোর্ট প্রাইস কত? 19 টাকা 40 পয়সা। পার এমপি কত? 19,400 টাকা। সারা রাজ্যে রবি এবং খারিফ সিজনে আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিং এ যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, এবং আমরা সেটা চালিয়ে যাব। গত 4 বছর ধরে বছরে 2 বার আমরা সাপোর্ট প্রাইসে ধান ক্রয় করছি রাজ্যের কৃষকদেরকে। যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে। তারা আমাদেরকে অন্ন দিচ্ছেন, তারা আমাদের অন্নদাতা, লক্ষ্মী। তাদের আয়কে আমাদের দ্বিগুণ করতে হবে। তাই তাদের কাছ থেকে যারা ইন্টারেস্ট না হারিয়ে ফেলে কৃষি কাজে, তার জন্য সরকার তাদের কাছ থেকে ধান ক্রয় করছে। আজকে সাপোর্ট প্রাইস 19 টাকা 40 পয়সা। কেন আপনারা 25 বছর কিনতে পারলেন না কৃষকদের কাছ থেকে ধান? প্রধানমন্ত্রী পিএম কিষান 2000 টাকা 6000 টাকা প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাচ্ছে। কেন আপনারা কৃষকদেরকে এই বেনিফিট বিগত 25 বছরে প্রদান করতে পারলেন না? এখন বলছেন কৃষকদের কাছ থেকে মায়া, সেখানে সিম্পেথি আদায় করার জন্য মায়া কান্না কাঁদছেন তাদের জন্য। লজ্জা থাকা দরকার আপনাদের। একটা পার্টি কতটুকু দেউলিয়া হয়ে গেছে, এই পার্টি ক্ষমতায় হারিয়ে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 34 বছর যারা শাসন কার্য পরিচালনা করেছে, আজকে তারা একটা আসনেও জয়ী হতে পারেনি। 294 খানা আসন, একটা আসনেও জয়ী হতে পারেনি এই কমিউনিস্ট পার্টি। আজকে ত্রিপুরাতেও 18 সালে ক্ষমতায় হারিয়েছে।
এখন মায়া কান্না কাঁদছে, কখনো বেকারের জন্য, কখনো কৃষকের জন্য, কখনো কোনো অংশের মানুষের জন্য। ঘোলা জলে মাছ ধরার জন্য সক্রিয় এই দল। ক্ষমতায় থাকার সময় কৃষকদের জন্য মায়া কান্না দেখানো যায়নি, এমএসপি রেটে ধান ক্রয় করতে পারিনি, এটা আমাদের সরকার আমরা করছি। পিএম কিষানের মতো স্কিম ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা প্রদান করার তারা ঘোষণা করতে পারেনি, এটা আমাদের সরকার আমরা করেছি। কৃষকদের জন্য বীমার বন্দোবস্ত আমরা করছি। কৃষি কাজের সূচনা থেকে ফসল বিক্রি পর্যন্ত সমস্ত ধরনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। মায়া কান্না কাঁদছে আজকে কৃষকদের জন্য। আমরা এই তাদের যে বক্তব্য সেটাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং প্রচন্ডভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমরা বিরোধিতা করছি এবং আগামী দিনে এই যে তাদের রাজনৈতিক দেউলিয়াপনা তার থেকে বেরিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রাজ্যে চুরির সংখ্যা বাড়ছে, যার কারণ হচ্ছে নেশা আর অভাব। আমাদের সরকারের আমলে যদি চুরির সংখ্যা বাড়ে, আপনাদের সরকারের আমলে তো খুনের সংখ্যা বৃদ্ধি হয়েছিল। আপনাদের ক্যাবিনেট মন্ত্রী খুন হয়েছিল, সদর এসডিএম সুখরাম দেববর্মার অফিস কক্ষে ঢুকে তাকে খুন করা হয়েছিল। আপনাদের আমলে বিধায়ক মধুসূদন সাহা তার বাড়ির সামনে খুন হয়েছিল। মন্ত্রী বিধায়কের যেখানে নিরাপত্তা নেই, সিপিআইএম আমলে উনি বলছেন চুরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি চুরির সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আপনাদের আমলে তো বিমল সিনহার মার্ডার কেস হাইকোর্টে কেস করে তার ইউসুফ কমিশনের রিপোর্ট সেখানে প্রকাশ করতে হয়েছে। তার আগে তো আপনারা ইউসুফ কমিশনের রিপোর্টকে প্রকাশ করেননি, কারণ যদি ইউসুফ কমিশনের রিপোর্ট প্রকাশ পায় তবে আপনাদের সরকারের অপদার্থতা সেটা প্রমাণ পেয়ে যাবে। হাইকোর্টে কেস করে ইউসুফ কমিশনের রিপোর্টকে সেখানে প্রকাশ করানো হয়েছিল তদানীন্তন সময়। লজ্জা থাকা দরকার যে বিধায়ক খুন হয়, সদরের এসডিএম অফিস ঢুকে এসডিএম কে খুন করা হয় গুলি করে, মন্ত্রী বিমল সিনহাকে হত্যা করা হয়েছে। আপনাদের আমলে তদানীন্তন বিধায়ক পরিমল সাহাকে খুন করা হয়েছে, অনেক নেতৃত্বকে খুন করা হয়েছে। মন্ত্রী বিধায়কের যেখানে নিরাপত্তা নেই, আপনারা বলছেন নেশার কথা। আর নেশার স্বর্গরাজ্য ত্রিপুরাকে কে বানিয়েছে? কার আমলে? আমাদের সরকার আমরা নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের মুখ্যমন্ত্রী নেশা এবং নেশা কারবারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনাদের আমলে ত্রিপুরা রাজ্যের গাঁজা চাষ, বিশেষ করে সিপাহীজলা মহকুমাতে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছিল। বিভিন্ন ধরনের নেশা সামগ্রী, এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছিল। কি পদক্ষেপ আপনারা নিয়েছেন? ধনপুর থেকে শুরু করে কমলাসাগর, বিশালগড়, বিভিন্ন জায়গায় নেশা কারবারি এবং নেশার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করেননি। আপনারা বলছেন আজকে নেশার কথা। ত্রিপুরা রাজ্যের যুবককে, যুব সমাজকে নেশার স্বর্গরাজ্যে আপনারা ডুবিয়ে দিয়েছেন। আজকে রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সেটা নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা ধিক্কার জানাই আপনাদের এই মানসিকতাকে, আমরা ধিক্কার জানাই আপনাদের এই রাজনৈতিক যে চাল, ঘোলা জলে মাছ ধরা, তাতে করে রাজ্যের মানুষকে কখনো আপনারা সেখানে আপনাদের দিকে আর টানতে পারবেন না। মানুষ আপনাদেরকে বিদায় দিয়ে দিয়েছে, যেটা পশ্চিমবাংলার মানুষ সেটা বুঝতে পারছে বর্তমানে। আপনারা কি বলেছেন? ত্রিপুরা মথার দল বিজেপির হয়ে কাজ করছে নাকি তা পরিষ্কার করতে হবে। একটা দল রাজনীতিগতভাবে কতটুকু দেউলিয়া। ত্রিপুরা মথা একটা অন্য রাজনৈতিক দল, সেপারেট পলিটিক্যাল পার্টি। বিজেপি ইজ এ সেপারেট পলিটিক্যাল পার্টি। এখন ত্রিপুরা মথা বিজেপির হয়ে কাজ করছে, কি বলতে চাইছেন? আমরা তো বিজেপি ত্রিপুরা মথার বিরুদ্ধে এডিসিতে লড়াই করেছি। আপনারা তো একটা আসনেও জয়ী হতে পারেননি, আমরা 10খানা আসনে জয়ী হয়েছি। ত্রিপুরা মথা এবং বিজেপির মধ্যে যদি সখ্যতা থাকতো তবে আমরা এডিসিতে একসঙ্গে লড়াই করতাম। রাজনৈতিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা তো এডিসিতে প্রধান বিরোধী দল, ত্রিপুরা মথা শাসক দল এডিসিতে।
এখন বলছে ত্রিপুরা মথা বিজেপির হয়ে কাজ করছে, সেটা পরিষ্কার করতে হবে। লজ্জা থাকা দরকার। কারণ যারা বলতো এক সময় যে আমরা 21 থেকে শুরু করব পাহাড়ে, কারণ পাহাড়ের যে 20টা সিট, সেই 20টা সিটে আমরা 20টাই জিতবো, আমরা 21 থেকে শুরু করব, আর বিরোধীদেরকে 1 থেকে শুরু করতে হবে। আজকে তো তারা হারিয়ে গেছে পাহাড়ে, সেই বড় বড় ডায়লগ আর দিতে পারছে না। তাই এখন বাঙালি অংশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য তারা রাখবে, এবং এটাই কমিউনিস্ট পার্টির কালচার, এটাই কমিউনিস্ট পার্টির স্ট্র্যাটেজি, পলিসি, যে যতই নির্বাচন ঘনিয়ে আসবে তারা বাঙালি অংশে গিয়ে পাহাড়ি বিদ্বেষী কথা বলবে এবং পাহাড়ি অঞ্চলে গিয়ে বাঙালি বিদ্বেষী কথা বলবে। জাতি জনজাতি, জাতি উপজাতির মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করে নির্বাচনে ফায়দা তুলতে চায়। আমরা দেখেছি বিগত দিনে সাংবাদিক বন্ধু শান্তনু ভৌমিককে খুন করা হয়েছে উপজাতি অঞ্চলে, বাঙালি ছেলে, আমারই বিধানসভা কেন্দ্রে। জাতি উপজাতির মধ্যে বিভেদের একটা প্রয়াস করা হয়েছিল। 2013 সালের নির্বাচনে জিরানিয়া পার্টি অফিসের সামনে রবি লিটন নামে দুটো তরতাজা যুবককে পিটিয়ে মারা হয়েছিল সিপিআইএম এর ক্যাডার বাহিনীর দ্বারা। আমরা দেখেছিলাম। আমরা তার আগেও দেখেছিলাম নির্বাচনের আগে মান্দাই চমুনির গণহত্যা 26শে জানুয়ারিতে, 2003 সাল নির্বাচনের ঠিক প্রাককালে মান্দাই চমুনির 11 জন নিরীহ মানুষকে খুন করা হয়েছিল সেদিন নির্বাচনে ফায়দা তোলার জন্য। জাতি এবং উপজাতির মধ্যে বিভেদের পরিবেশ তৈরি করে, দাঙ্গার পরিবেশ তৈরি করে, একটা অস্থির পরিবেশ তৈরি করে, আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচনী ফায়দা তোলার একটা প্রয়াস প্রতিটা নির্বাচনের আগে তারা করে থাকে, এবং আজকে সেটা তারা শুরু করেছে ত্রিপুরা মথা এবং বিজেপিকে একসঙ্গে এনে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। রাজ্যের মানুষ এত বোকা নয় যে ত্রিপুরা মথা বিজেপির হয়ে কাজ করছে কিনা। একটা আলাদা রাজনৈতিক দল, বিজেপি আর একটা রাজনৈতিক দল, ইডিসিতে আমরা একে অপরের বিরোধী দল, আমাদের হয়ে তারা কাজ করবে, এটা দেউলিয়াপনা ছাড়া আমরা আর কিছু মনে করি না। রাজনীতিগত ভাবে আপনারা দেউলিয়া হয়ে গেছেন, মানুষ আপনাদেরকে পাহাড়ে গ্রহণ করছে না, সমতলে গ্রহণ করছে না, মানুষ চাইছে না কমিউনিস্ট পার্টি ফিরে আসো। তাই ত্রিপুরা রাজ্যে আবার অস্থির পরিবেশ তৈরি করে আবার আপনারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। রাজ্যের জনগণ এই জিনিসগুলো কখনো মেনে নেবে না। পুলিশ যেভাবে আজ 10,323 চাকুরিচ্যুতদের উপর হামলা করলো তার নিন্দা জানিয়েছেন। 10,323 কারা তৈরি করেছে? আজকে আপনারা 10,323 জন্য কুম্ভীরাস্ত্র দেখাচ্ছেন, মায়া কান্না। আপনারা যখন সরকারে ছিলেন কেন 10,323 হলো? হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কি বলেছিল? যে যারা মামলা করেছে তাদেরকে চাকরি প্রদান করার জন্য, আপনারা সেটা না করে আপনারা ডাবল বেঞ্চে গেলেন। তদানীন্তন সময় দীপক গুপ্তা তাদের বিরুদ্ধে যখন রায় দিল, আপনারা সুপ্রিম কোর্টে গেলেন। আপনারা জানতেন চাকরিগুলো রাখতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতিকে তোয়াক্কা করেননি, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, তদানীন্তন বিরোধী দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, কোর্টের রায়কে অবমাননা করেছেন, করে হাইকোর্টের রায়কে অবমাননা করে আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের নেতা বর্তমানে ছিলেন মানিক সরকার, সম্মানিত, উনি তো 10,323 সঙ্গে দেখা পর্যন্ত করতেন না। আগরতলা শহরের রাজপথে এই মহাকরণের প্রধান ফটকের সামনে অনেকবার তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। শুধু 10,323 নয়, সর্বশিক্ষা, রামসা, কম্পিউটারের টিচার, প্রত্যেকটা শ্রেণীর সংগঠনের সঙ্গে আপনারা বৈমাত্রিক সুলভ আচরণ করেছেন। আজকে বিরোধী দলে গিয়ে যারা 10,323 তৈরি করলো তাদের হয়ে আপনারা কুম্ভীরাস্ত্র দেখাচ্ছেন, কারণ সরকারে ফিরতে হবে আবার তাদেরকে ব্যবহার করে। বিগত দিনে ব্যবহার করেছেন কোর্টকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, কেন্দ্রীয় সরকারের গাইডলাইনকে তোয়াক্কা না করে,
এখন আবার তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় ফিরতে চাইছেন। 10,323 কে লাঠিপেটা কেন করেছে? আপনারা তো অজস্রবার করেছেন। আমাদের সরকার গঠিত হওয়ার পর এই কোভিড প্যান্ডেমিকে আমরা 10,323 প্রত্যেকটা পরিবারকে 35,000 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, যাতে করে তাদেরকে না খেয়ে কোভিডের মধ্যে অসুবিধার মধ্যে পড়তে না হয়। আমাদের সরকার প্রায় 2 বছর সুপ্রিম কোর্টকে মানানোর চেষ্টা করেছেন আইনি লড়াইয়ের মাধ্যমে, তাদের পক্ষে কথা বলে, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে রাজি হয়নি। এই ঘৃণ্য রাজনীতির যে পরিকল্পনা, তার থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মানুষকে ব্যবহার করে ক্ষমতায় ফিরে আসার যে চক্রান্ত, পরিকল্পনা, স্বপ্ন, তার থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। এবং যে মিথ্যা, যে আরোপ আমাদের সরকার উপর আনা হয়েছে, তার আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। আবার বলেছেন যে বহিরাগত একজন ওএসডি, উনি ইলিগেলি রাজ্য সরকারের স্টাফকে দিয়ে নাকি মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর সেক্রেটারিয়েটে, সিএমও অফিসে কোনো সোশ্যাল মিডিয়া টিম নেই। এটা হচ্ছে আইসিএ দপ্তরের টিম, তথ্য সংস্কৃতি দপ্তরের টিম সোশ্যাল মিডিয়া চালায়। বহিরাগত বলছেন, আপনারা বহিরাগত পার্টি। যে ওএসডির কথা বলছেন, উনি দেশেরই লোক, ভারতবর্ষের লোক। আপনারা হচ্ছেন বহিরাগত পার্টি, এ দেশীয় পার্টি নয়, চীনের পার্টি, রাশিয়ার পার্টি। আপনারা ভারতবর্ষকে কখনো এগিয়ে যেতে চান না চীন থেকে বেশি। আপনাদের মনটা পড়ে থাকে চীনে, দেহটা পড়ে থাকে ভারতবর্ষে। তাই 1962 যখন চীন ভারতকে আক্রমণ করলো, আপনারা কি বলেছিলেন? কমিউনিস্ট পার্টির অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই একটা অংশ বলল যে চীন ভারতকে আক্রমণ করেছে, চীনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আরেকটা অংশ বলল যে চীন ভারতকে আক্রমণ করেনি, ভারত চীনকে আক্রমণ করেছে। যে অংশটা বলেছিল যে ভারতের বিরুদ্ধে, ভারত চীনকে আক্রমণ করেছে, সেই অংশটা হচ্ছে আপনাদের দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম পার্টি। আপনারা কখনো এশিয়াতে ভারত চীন থেকে এগিয়ে যান কখনো মনে প্রাণে মেনে নিতে পারেন না। আমরা বিগত দিনে অনেক উদাহরণ দিয়ে দেখিয়েছি, প্রমাণ করেছি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনাদের নেতৃত্বরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা চীনকে এগিয়ে রাখতে চান, ভারতকে পিছিয়ে রাখতে চান। ভারতের উন্নতি আপনারা মেনে নিতে পারেন না, ভারতের স্বাধীনতা আপনারা মেনে নিতে পারেননি। আজকেও কোভিড প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি সিপিআইএম দলের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। কারণ বরাবরই সারা দেশ সেটা জানে, পৃথিবী জানে, কোভিডের প্রথম ধাপ চীনের উনান প্রদেশ থেকে এসছে। আপনারা বাহবা কুড়াতে চেয়েছেন, সমর্থন করেছেন। সেই জিনিসগুলো থেকে বেরিয়ে এসে দেশাত্মবোধ, দেশমাতৃকাকে সম্মান করা, নিজের দেশকে সম্মান করা, সেটা শেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সুতরাং বহিরাগত বলে যে কথাটা বলা হয়েছে, উনি দেশেরই লোক। ভারতবর্ষের সংবিধান এই কথা বলে না যে দিল্লি থেকে, কাশ্মীর থেকে, চেন্নাই থেকে, পাঞ্জাব থেকে যদি কেউ আমার রাজ্যে আসে সে বহিরাগত। বহিরাগত তাকেই বলবো যে আমাদের দেশের সংস্কৃতি যে জানে না, আমাদের দেশের মানুষকে যে ভালোবাসে না, দেশের দেশমাতৃকাকে যে ভালোবাসে না, যেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআইএম পার্টি। আমরা তীব্র ভাষায় তা ধিক্কার জানাই, বিরোধিতা করছি। আপনার এই সাংবাদিক সম্মেলনকে, মানুষকে আপনারা বিভ্রান্ত করেছেন, ঘোলা জলে মাছ ধরার আপনারা এটা অপপ্রয়াস আবার গ্রহণ করেছেন। মানুষ আপনাদেরকে আগামী দিনে ক্ষমা করবে না। ধন্যবাদ।